হৃদয়ারণ্য যে তটিনী পর্ব 11 লিখেছেন অনিন্দ্রিতা আখি। সেদিনের পর কেটে গিয়েছে আজ বেশ কিছুদিন। ডিসেম্বর মাস বিদায় নিয়ে নতুন বছরের প্রথম মাস শুরু হয়েছে তটিনীর বন্দিজীবন অবস্থায়। মাস বছর পরিবর্তন হলেও পরিবর্তন হয়নি তটিনীর জীবন। সেই একইভাবে একটা রুমে তার দিনরাত কাটছে, কিন্তু সে বুঝতে পারছে না যে কখন রাত হচ্ছে আর কখন দিন। তার রুমে না আছে কোনো ঘড়ি আর না তো আছে কোনো জানালা। সে সময় বাইরে তাকিয়ে রাত দিন বুঝবে। শুধু তার জীবনে কিছুটা পরিবর্তন এসেছে। আগে সেই 50 কেজি গুলোমুলো শরীরটা কমে 46 কেজিতে এসেছে। চোখের নিচে ডার্ক সার্কেলটা আগের চেয়ে একটু বেশি হয়েছে। সেদিন বিয়ের পর উমাইরকে আর দেখা যায়নি, কিন্তু লেথ এর বদলে অন্য একজন বডিগার্ড প্রতিদিন তার রুমে এসে নিয়মিত খাবার দিয়ে যায়, কিন্তু তটিনী সেই খাবার এর দিকে ঘুরেও তাকায় না। যখন অতিরিক্ত ক্ষুধা লাগে, না খেলেই না কোনো রকম বেঁচে থাকার জন্য, তখন খায়। সে অনেক কয়বার দরজা খুলে পালানোর চেষ্টা করেছে, কিন্তু সে কোনো রকমে খুলতে পারেনি, তাই হাল ছেড়ে দিয়েছিল। আজ তার মাথায় একটা নতুন বুদ্ধি এসেছে। এটা যে আগে কেন আসেনি এটা ভেবেই তটিনী নিজের মাথাতে নিজেই বাড়ি দিতে ইচ্ছে করছে। তটিনী সেই বডিগার্ড তার রুমে খাবার দিতে আসার অপেক্ষা করল। এই রুমে নিজের বা অন্য কারুর আঘাত করার মতো কিছুই নেই। কিছু থাকলে সে বডিগার্ডকে আঘাত করত, কিন্তু আঘাত করার মতো সে তেমন কিছুই পেল না। তটিনীর অপেক্ষার অবসান ঘটিয়ে সেই বডিগার্ডটা কয়েক ঘন্টা পর তার রুমের দরজা খুলে ভেতরে প্রবেশ করলো খাবার হাতে নিয়ে। তটিনী দরজা খোলার শব্দ শুনেই তার অভিনয় শুরু করে দিল। আর বেচারা বডিগার্ড রুমে প্রবেশ করেই দেখে তটিনী ম্যাট্রেস এর উপর শুয়ে থাকা অবস্থায় ঘুমিয়ে যাচ্ছে, হাত পা ছড়িয়ে। এটা দেখে বডিগার্ডটা দ্রুত হাতের খাবারটা এক জায়গায় রেখে ঘুরে এসে ফোন বের করে যেই কাউকে কল দিতে যাবে, তার আগেই তটিনী বাঘিনীর মতো তার উপর ঝাঁপিয়ে পড়ে তার মাথাটা দেয়ালের সাথে আঘাত করে। ঘটনাটা দ্রুতই ঘটে যাওয়ায় বডিগার্ডটা কিছু বুঝতে পারল না। তার মাথা ফেটে রক্ত বের হতে শুরু করলো আর সাথে সাথেই জ্ঞান হারালো। এটা দেখে তটিনী ভয় পেয়ে গেলেও সে নিজের মনকে শক্ত করল। সে যে করেই হোক আজ তার এখান থেকে বের হতেই হবে। তটিনী সেই বডিগার্ডটার হাত থেকে নিচে পড়ে যাওয়া ফোনটা তুলে নিল, তারপর রুম থেকে বের হলো। সে রুমের বাইরে বের হয়ে বুঝতে পারলো এখন রাত। এতে যেন তটিনী খুশিই হলো। এই অন্ধকারে গার্ডদের ফাঁকি দিয়ে পালানো সহজ হবে। তটিনী বের হতেই দেখে দরজা একটু দূরেই দুইটা বডিগার্ড কথা বলছে। তটিনী দ্রুত একটা পিলারের পিছে লুকিয়ে পড়ল। বুঝলো ওই বডিগার্ডটার সাথে এরা এসেছিল, কিন্তু সে তার রুমে খাবার দিতে গিয়েছিল আর তারা বাইরে থেকে তার বের হওয়ার অপেক্ষা করছে। আর সে যদি পালানোর চেষ্টাও করে তা বাইরে থেকে ধরে ফেলবে। তার পালানোর কোনো পথই রাখেনি। এই দুইটা বডিগার্ড তটিনীর রুমে ঢোকা বডিগার্ডটা বের হচ্ছে না দেখে তারা তটিনীর রুমে প্রবেশ করলো। তারা প্রবেশ করা মাত্রই তটিনী পিলারের পিছন থেকে বের হয়ে এসেই রুমের দরজা লক করে দিল। তটিনী দ্রুত পায়ে করিডোর দিয়ে হাঁটতে হাঁটতে দুইটা রুম দেখে আশ্চর্যের সীমা পার হয়ে গেল। তার রুমে একটা মাত্র জানালা নাই, অথচ এই রুমের সম্পূর্ণ দেয়াল আর্কিটেকচারওয়ালা গ্লাস। সে আর কিছু ভাবল না, গায়ের শালটা ভালো করে জড়িয়ে নিল। একটু সামনে এগিয়ে যেতেই সিঁড়ি দেখতে পেল। তটিনী আর দেরি করল না, দ্রুত পায়ে নিচে নামতে শুরু করলো, কিন্তু বেশি দূর যেতে পারল না। সদর দরজার সামনেই দুইটা বডিগার্ড দুই পাশে দাঁড়িয়ে বাইরে তাকিয়ে আছে, তাই তারা তটিনীকে দেখতে পেল না। তটিনী দ্রুত সোফা পিছে লুকিয়ে পড়ল। সে এবার কি করবে বুঝতে পারছে না, কিন্তু তার বেশি চিন্তা করতে হলো না ওই দুইটা বডিগার্ডের কাছে ফোন আসায়। তারা দ্রুত পায়ে হেঁটে উপরে গেল।
হয়তো সেই বডিগার্ড দুইটা কল দিয়েছে, যাদের সে ওই রুমে আটকিয়ে এসেছে। তটিনী চারপাশে নজর বুলিয়ে সবকিছু পর্যবেক্ষণ করে নিল। তটিনী সবকিছু পর্যবেক্ষণ করে নিয়ে মাথা নিচু করে আস্তে আস্তে পা ফেলে কিচেনে ঢুকলো। তারপর গায়ের ওড়নাটা খুলে তাতে আগুন ধরিয়ে দিল। এই শীতে শালটা পুরানোর মতো বোকামি করলো না। সেই ওড়না কিচেনে ফেলে বাইরে থাই গ্লাসের জানালার কাছে গেল। লক খুলে দ্রুত জানালা টপকে বের হয়ে গেল। তটিনী বের হওয়ার সাথে সাথে ফায়ার অ্যালার্ম বেজে উঠল, যার জন্য বাইরের বডিগার্ডগুলো সব ছোটাছুটি শুরু করে দিল। তটিনী দেয়ালের আড়ালে লুকিয়ে পড়ল আর বাইরের গেট খুলে কারোর জন্য অপেক্ষা করা ৫-৬টা বডিগার্ড ঘরের মধ্যে প্রবেশ করলো। হয়তো তারাও এতক্ষণ পর পালানোর খবর পেয়ে গেছে। গেটে মাত্র ২ জন আছে। প্রাচীর টপকে পালানো সম্ভব নয়, কারণ প্রাচীরগুলো তার থেকে ডাবল উঁচু। আবার তার মাথায় এলো এখন রাত হলেও বাইরে লাইট জ্বালিয়ে রাখার জন্য এই কুয়াশাচ্ছন্ন রাতেও সে বুঝতে পারছে। তার হাতের মুঠোয় থাকা ফোনটা বের করে ইচ্ছা করে ফোনের রিংটং বাজালো, আর ফোনটা তার থেকে কিছুটা দূরে ঝোপের মধ্যে ফেললো। বডিগার্ড দুইটা ফোনের রিংটং এর বাদ না শুনে দৌড়ে ওই দিকে গেল, আর তটিনী ঝড়ের গতিতে দৌড়ে গেটের বাইরে চলে গেল। দৌড়াতে দৌড়াতে তটিনী এক জায়গায় দাঁড়িয়ে হাঁটুতে ভর দিয়ে হাঁপাতে শুরু করলো। তার শ্বাসকষ্টের সমস্যা থাকায় বেশি দূর পর্যন্ত দৌড়াতে পারল না। সামান্য এইটুকু দৌড়ে তার মনে হচ্ছে তার জানটা বের হয়ে আসলো বলে। তটিনী এবার সোজা হয়ে দাঁড়িয়ে চারিদিকে তাকিয়ে এমন গভীর জঙ্গল দেখে তার মাথা ঘুরে আসলো। জানুয়ারি মাসের শীতল রাতে ঘন জঙ্গল যেন আরও বেশি নিঃশব্দ। চারিদিকে কুয়াশায় এমন এক নিরিবিলি অন্ধকার করে রেখেছে যে সে তার এক হাত দূরের জিনিসও স্পষ্ট দেখতে পারছে না। গাছের পাতাগুলো যেন হিমেল ছোঁয়ায় ভারী হয়ে নীরবে দাঁড়িয়ে আছে, সাথে শীতল হাওয়া। মাটির নিচে শুষ্ক পাতাগুলো চুপচাপ পড়ে আছে, আর মাঝে মাঝে এই নীরবতা ভেদ করে অদূরে শেয়াল, পেঁচা আরও রাতচরা পাখিরা ডাক ভেসে আসছে। ঝোপঝাড়ের ভেতর থেকে অস্পষ্ট শব্দ শুনে মনে হচ্ছে হয়তো কোনো বন্যপ্রাণী তাদের রাতের অভিযানে বেরিয়েছে। দূরে কোথাও জোনাকির মৃদু আলো একরাশ কুয়াশার ভেতর ক্ষণিকের জন্য ঝিলমিল করছে। কুয়াশায় জঙ্গল যেন এক মোহময় আচ্ছাদনে ঢাকা পড়েছে। তটিনী এতক্ষণ দৌড়ে আসার জন্য শীত তেমন বুঝতে পারেনি। এবার এতক্ষণ দাঁড়িয়ে থাকার জন্য শীতের ঠান্ডা হাওয়া তার গায়ে কাঁপন ধরিয়ে দিয়েছে। তটিনীর মনে হচ্ছে চারিদিকে এমন কুয়াশার জন্য এই জঙ্গলকে রহস্যময় করে তুলেছে, যা এই গভীর জঙ্গলকে আরও ভয়ঙ্কর এবং ভৌতিক লাগছে। তটিনী গায়ের শালটা ভালো করে জড়িয়ে নিল। সে যতই নিজেকে শক্ত রাখার চেষ্টা করুক না কেন, তবুও তার ভয়ে গা হিম হয়ে আসছে। চারিদিকে শুধু জঙ্গল আর জঙ্গল। তটিনী আবার দ্রুত পায়ে হাঁটতে শুরু করলো। তা না হলে গার্ডগুলো যখন তখন তাকে ধরে ফেলতে পারে। তটিনী যতই এগিয়ে যাচ্ছে ততই মনে হচ্ছে গভীর জঙ্গলের মধ্যে প্রবেশ করছে। কেমন গোলকধাঁধায় পড়ে গিয়েছে। যেদিকেই যাক মনে হচ্ছে সে ঘুরে ফিরে এক জায়গায়ই দাঁড়িয়ে আছে। তার চোখে শুধু জঙ্গলই বাজছে, বের হওয়ার কোনো রাস্তা খুঁজে পাচ্ছে না। তার কেমন কান্না চলে আসছে, সে কিছুই বুঝতে পারছে না যে কোন দিকে গেলে সে রাস্তা পাবে। তার কেমন যেন দিশেহারা লাগছে। সাথে পায়ে কিছু না পড়ার জন্য ইট পাথরের ছোট ছোট টুকরা পায়ে লাগছে। ২-১টা কাঁটাও ফুটেছে। এইভাবে চলতে থাকলে সে আর বেশি দূর যেতে পারবে না। তটিনীর ভাবনার মাঝেই শুকনো পাতার উপর কয়েকজনের হেঁটে আসার মর্মর শব্দ শোনা গেল। সে বুঝতে পারল এরা বডিগার্ড, আর তাকে খুঁজতে খুঁজতে এখানে এসেছে। তটিনী দ্রুত পায়ে হাঁটতে শুরু করলো, আর মনে মনে বলতে থাকলো, আমি আর এই বন্দি জীবনে যেতে চাই না। তটিনী, পালা, যে করেই হোক তোকে আজকে পালাতে হবে। এদের হাতে ধরা পড়লে চলবে না। তটিনীর হাঁটার মাঝেই তার পা থেমে গেল। গভীর জঙ্গলের নিস্তব্ধতা ভেঙে আচমকা শোনা গেল এক শীতল তীক্ষ্ণ শিস।
সৃষ্টি যেন এই শীতল বাতাসে কাঁপন ধরিয়ে দিল, সাথে তটিনীকেও। তার সুরে ছিল এক ধরনের অস্বাভাবিকতা, যা স্বাভাবিক শিসের মতো নয়। তটিনীর মনে হলো এজন্য অজানা আশঙ্কার ইঙ্গিতবাহী। জঙ্গলের রাতচরা পাখিগুলো হঠাৎ থেমে গেল। চুপের আড়ালে থাকা কিছু অদৃশ্য প্রাণীগুলো নড়াচড়া থামিয়ে দিল, যেন সবকিছু আতঙ্কে জমে গেল। শিসের প্রতিধ্বনি ধীরে ধীরে মিলিয়ে গেল, তার ছাপ থেকে গেল একটি শীতল অদৃশ্য ভয়ের উপস্থিতি। তটিনীর থেমে যাওয়া পা আবার চলতে শুরু করলো। তার মনে হচ্ছে সে বাদেও তার পিছে কেউ আছে, কিন্তু সে পিছু ঘুরে তখন কিছু দেখতে পেল না। তাই মনের ভুল ভেবে হাঁটতে শুরু করলো, আর হাঁটার শব্দ যেন না হয় সেই দিকেও খেয়াল রাখলো। তটিনীর হাঁটার মাঝেই তার পিছে পাতার মর্মর শব্দ হলো। সে দ্রুত বড় মোটা একটা গাছের আড়ালে লুকিয়ে পড়ল। আস্তে আস্তে সেই পাতার উপর হাঁটার শব্দও বন্ধ হয়ে গেল। তটিনী মনে করল যে এই দিকে আসছিল হয়তো চলে গেছে। এটা ভেবে সে স্বস্তির নিঃশ্বাস ফেলল। তখনই তার শ্বাস বন্ধ হয়ে আসার মতো অবস্থা। তটিনীর মনে হচ্ছে তার পিছে কেউ দাঁড়িয়ে আছে, যার নিঃশ্বাস এর শব্দ তার শ্রবণেন্দ্রিয়ে প্রবেশ করছে। তার পা যেন মাটির সাথে জমে গিয়েছে। সে যে পিছে ঘুরে দেখবে সেই শক্তিটুকু লোপ পেয়েছে। তার মস্তিষ্ক কেমন ফাঁকা ফাঁকা লাগছে। এই শীতেও তটিনী দরদর করে ঘামতে শুরু করলো, সাথে তার গলাটাও কেমন শুকনো মরুভূমির মতো লাগলো। তটিনী এমন জমে যাওয়া অবস্থায় তার শ্রবণেন্দ্রিয়ে প্রবেশ করলো। ঝুঁকে তার কানের কাছে মুখ নিয়ে গাম্ভীর্যপূর্ণ ভারী কি এক আবেশিত কণ্ঠের কথা। ম্যাডাম, আপনার হাইড অ্যান্ড সিক খেলা হয়েছে নাকি এখনো বাকি আছে? তটিনী যেন এক সেকেন্ডও সময় লাগলো না এই কণ্ঠের মালিককে চিনতে। তটিনীর আটকে আসা নিঃশ্বাস ত্যাগ করে বিড়বিড় করে উচ্চারণ করলো, উমাইর। তটিনীর বিড়বিড় করে উচ্চারণ করলেও উমাইরের তীক্ষ্ণ শ্রবণ শক্তি তা স্পষ্ট শুনতে পেল। তটিনী তাকে দেখে, তার কণ্ঠস্বর শুনেই তাকে চিনতে পেরেছে। এটা দেখে উমাইর বাঁকা হাসল। বাহ, আমাকে না দেখেই চিনে ফেললি। আমার আমার নিয়েই আমাকে নিয়েই সবসময় ভাবিস নাকি যে আমার কণ্ঠস্বর তোর এত চেনা হয়ে গেল? তার এমন কথায় তটিনী কিছু বলল না। সে এবার ঘুরে উমাইরের দিকে তাকালো। উমাইরও সোজা হয়ে দাঁড়ালো। তটিনী তার দিকে তাকিয়ে নিস্তেজ কণ্ঠে বলল, আমাকে যেতে দিন। এইভাবে একটা রুমে বন্দি করে রেখে কি পাচ্ছেন আপনি? উমাইর তার এমন কথায় ললাটে ভাঁজ ফেলল। তার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলে ওঠে, এই কাইসার উমাইর তাগি কখনো কারোর কাছে জবাবদিহিতা করতে পছন্দ করে না, আর না তো করে। তার এমন কথায় তটিনীর কণ্ঠ নিস্তেজ থাকলো না। সে ভেবেছিল একটু ভালো করে কথা বললে সে এখান থেকে বের হওয়ার চেষ্টা করবে, কিন্তু তা আর হলো কই। তটিনী এবার তার দিকে রক্তচক্ষুতে তাকিয়ে ঝাঁঝালো কণ্ঠে বলল, আপনাকে আমার জবাবদিহিতা দিতে হবে না, আর না তো আমি আপনাকে কোনো প্রশ্ন করব। আমাকে যেতে দিন, আর আটকাবেন না আমাকে। এমন তীব্র কথায় উমাইর এবার ধীরে ধীরে গম্ভীর হয়ে তার দিকে তাকালো। তারপর এক মুহূর্ত নষ্ট না করে গম্ভীর কণ্ঠে বলল, আমার সাথে এভাবে গলা উঁচু করে কথা বলতে নিষেধ করেছি। আবার এভাবে কথা বললে সত্যি তোর জিভ টেনে ছিঁড়ে ফেলবো আমি। কিন্তু তার এমন কথায় তটিনীর মাঝে কোনো ভাবান্তর দেখা গেল না। সে শুধু ব্যঙ্গাত্মক স্বরে বিড়বিড় করে বলল, খালি জিভ টেনে ছিঁড়ে ফেলবে? জিভ টেনে ছিঁড়ে ফেলবে? মনে হচ্ছে এটা তার বাপের সম্পত্তি। সে বিড়বিড় করে বললেও উমাইর তা স্পষ্টভাবে শুনতে পেল। অতঃপর ভ্রুজোড়া কুঞ্চিত করে গম্ভীর গলায় বলল, তোর জিভ না, এখন তুই নামক সম্পূর্ণটাই আমার সম্পত্তি হয়ে গিয়েছিস। তটিনীর থতমত খেয়ে গেল, কিন্তু উমাইরের কথা তাচ্ছিল্যের সাথে হেসে উড়িয়ে দিয়ে বলল, জোর করে বিয়ে করলেই আমি আপনার হয়ে গেলাম, এটা যদি ভেবে থাকেন তা আপনি ভুল, কারণ আমি কখনোই আপনার হব না। আমি বলেছি তুই আমার হ। রাগিনী
তটিনী রাগে খুবে ফুঁসে উঠল। তাহলে আমাকে যেতে দিচ্ছেন না কেন? এতে উমাইরের মন যেন আরো উত্তপ্ত হয়ে উঠল। তার রাগ এক মুহূর্তে যেন মস্তিষ্কে চরমভাবে পুঞ্জীভূত হয়ে গেল। সে দাঁতে দাঁত পিষে হিস হিস করে বলল, অনেক হয়েছে তোর নাটক, এবার ফেরত চল। তার গলার রক্তচক্ষু এবং ভয়ঙ্কর কথা তার প্রভাব ফেলবে না তার উপর। সে সরাসরি উমাইরের চোখের দিকে তাকিয়ে দাঁত চেপে বলল, যাব না আমি। তটিনীর এমন একঘেয়ে কথায় উমাইর রাগ মস্তিষ্কে কিলবিল করে উঠল। তটিনী কথাটি বলে যেই যাওয়ার জন্য পা বাড়াবে, সেই মুহূর্তে উমাইর তাকে কাঁধে তুলে নিয়ে হাঁটা শুরু করলো। আর এদিকে তটিনী তার সাথে কি ঘটল বুঝতে কয়েক সেকেন্ড লেগে গেল। যেই বুঝতে পারল উমাইর তাকে কাঁধে তুলে আবার সেই বাড়ি নিয়ে যাচ্ছে, তখন সে উমাইরকে থামানোর চেষ্টা করল।